अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसालिन। प्रशंसा আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজ আমরা বাংলা ব্যাকরণের ভাষারীতি ও বিরাম চিহ্ন এটা দেখব। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা আমাদের প্রত্যেককেই জানতে হবে। এখান থেকে সব সময় পরীক্ষায় প্রশ্ন আসে। হোয়াটসঅ্যাপে আমি লিংক দিয়ে দিছি এবং আমাদের মেসেঞ্জার গ্রুপেও লিংক দিয়ে দিচ্ছি। অনুগ্রহ করে অ্যাড হয়ে নেবেন। তো আমাদের ধারাবাহিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা সবকিছুই থাকবে। অনুরোধ থাকবে ধারাবাহিকভাবে ক্লাস করার পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং আপনি অধ্যায়গুলো শেষ করেন। এটা আপনার সব দিক দিয়ে কাজে দিবে। সব সময়ের জন্যই এটি গুরুত্বপূর্ণ। আরিফ আশরাফি সাহেব, লাজু ইসলাম, ইলিয়াস আলী সাহেব, আরিফ তাহেরা বিনতে হাবিব ম্যাম, আখি ইসলাম ম্যাম, নাসিরুদ্দিন, নাজমুল ইসলাম, দুলাল আহমেদ সাহেব, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আশা করি আপনারাও ভালো আছেন। তো হ্যাঁ, জয়নাব আক্তার জয়া ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। বাংলা ব্যাকরণের ভাষারীতি ও বিরাম চিহ্নের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের বাংলা ভাষার ইতিহাস দেখতে হবে। আমাদের রুটিনে দেখবেন আজকে কি দেওয়া আছে। আজকে বাংলা দেওয়া আছে। পরবর্তী ক্লাস হবে 14 তারিখে হবে গণিত ঐকিক নিয়মের ক্লাস। আজকে বাংলা ক্লাস। ঠিক আছে? হ্যাঁ, এবং প্রতিটা ক্লাসের পরে, যেমন আজকে কিন্তু পরীক্ষা চলমান ছিল, আজকে সারাদিনই পরীক্ষার চলমান ছিল। যারা পরীক্ষা অংশ নিতে পারেন নাই, অনুরোধ থাকবে আপনি পরীক্ষা অংশ নেন। তো যাই হোক, আমরা বাংলা ভাষার যে বাঙালি জাতিটার ক্রমবিকাশ, বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষা শুরু থেকেই শুরু করতেছি। সেটা হলো যে এখানে আছে বাঙালি জনগোষ্ঠী। আমরা জানি বা বাঙালি জনগোষ্ঠী বা বাঙালি জাতি, বাঙালি জাতি যে সংকর জাতি, বাঙালি যে মিশ্র জাতি, এইটা আমরা কিভাবে জানি বা আমরা শুনেই আসছি। বাঙালি সংকর জাতি, বাঙালি মিশ্র জাতি কিভাবে মিশ্রণ হলো, সেই বিষয়টা আমাদের এখনো অজানাই রয়ে যায়। প্রথমেই আমরা দেখি বাঙালি জনগোষ্ঠী বা বাঙালি জাতিগোষ্ঠী দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাক আর্য আর একটা হচ্ছে আর্য। একটা কি? প্রাক আর্য আর একটা হচ্ছে আর্য। প্রাক আর্যকে অনার্য বলা হয় আর এইটাকে আর্য বলা হয়। তা আমরা জানি যে জনগোষ্ঠীর বিভিন্ন মিশ্রণের কারণেই বাঙালি। তাবাসসুম জান্নাতি, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ হাসান সাহেব, এনামুল শেখ। নেটওয়ার্ক প্রবলেম করবেই, কি করার। তাহলে বাঙালি জাতি দুই ভাগে বিভক্ত, প্রাক আর্য এবং আর্য। এই প্রাক আর্যটা 4 ভাগে বিভক্ত। প্রাক আর্য মানে বুঝেন, আর্য পূর্ব, মানে আর্যের আগেও যে একটা জাতি ছিল, এদেরকে বলা হয় প্রাক আর্য। এই প্রাক আর্য জাতি 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। আজকের পরীক্ষার সময় এখনো শেষ হয় নাই, আগামীকালও থাকবে। 36 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে দিবেন। তাহলে প্রাক আর্য কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত।
সর্বপ্রথম এসেছিল নেগ্রিটোরা। এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম এসেছে নেগ্রিটোরা। কারা এসেছে? নেগ্রিটোরা। নেগ্রিটোর পরে আসে অস্ট্রিকরা। অস্ট্রিকরা যখন এই আমাদের উপমহাদেশে ঢুকে তখন নেগ্রিটোদেরকে তারা যুদ্ধে পরাজিত করে পাঠিয়ে বিতাড়িত করে দেয়। নেগ্রিটো যারা কালো কুচকুচে এই রকম আর কি। এই অস্ট্রিক জাতি যে প্রায় 5000 বছর পূর্বে, 1-2 বছর নয়, কত, প্রায় 5000 বছর পূর্বে অস্ট্রিক জাতিরা এই দেশে আসে। এর আগে ছিল নেগ্রিটোরা, কালো লম্বা কুচকুচে একদল শক্তিশালী মানুষ ছিল। ওদেরকে হটিয়ে অস্ট্রিকরা এই দেশে আসে। অস্ট্রিক এবং দাবড়ির এই দুই শ্রেণীর মিশ্রণে হয় আর্য পূর্ব বাঙালি। এই দুইজনের মিশ্রণ, এই জন্য বাঙালিকে বলে শঙ্কর জাতি। কেন? কারণ বাঙালির মূলে ছিল দুই দল, একটা হচ্ছে অস্ট্রিক আর একটা হচ্ছে দাবড়ির। একটা কি? অস্ট্রিক আর একটা দাবড়ির। এই নেগ্রিটোদের হটিয়ে অস্ট্রিকরা সমসাময়িক সময়ে পাকিস্তানের খাইবার দিয়ে বাঙালি এই আমাদের ইয়ার দিকে ঢুকে যায়, বাংলার অঞ্চলগুলোর মধ্যে ঢুকে যায়। তো অস্ট্রিক এবং দাবড়িরের মিশ্রণে হলো আর্য পূর্ব বাঙালি। অস্ট্রিক দাবড়িরের মিশ্রণে কি হয়েছে? আর্য পূর্ব বাঙালি। এই আর্য পূর্ব বাঙালি এবং আর্য এদের সংমিশ্রণে হয়ে গেল বাঙালি। তার মানে বাঙালি যে মিশ্র জাতি, এইটা চিত্র থেকেই বুঝতে পারছেন। বাঙালি মিশ্র জাতি, এইটা চিত্র থেকেই বোঝা যায় কেন মিশ্র হলো। বাঙালি একবারের সৃষ্টি নয়। বাঙালি কিভাবে সৃষ্টি হয়েছে? আর্য পূর্ব বাঙালি এবং আর্যদের দ্বারা। আর্য পূর্ব বাঙালি কিভাবে আসছে? দাবড়ির এবং অস্ট্রিকদের মিশ্রণে। বোটসিনীয় এরা আরেকটা এরা আরেকটা বংশ, এরা আরেকটা দল, যারা বলা হয়ে থাকে এরাও পরবর্তীতে বাঙালিদের মধ্যে মিশ্রণে ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। অস্ট্রিক, এই অস্ট্রিক কারা? অস্ট্রিক জাতিকে বলা হয় জেলে জাতি। এদেরকে বলে জেলে। এরা কি ছিল? মাছ ধরত। জেলে জাতি অথবা নিষাদ জাতি। জেলে জাতি অথবা নিষাদ জাতি। জেলে অথবা নিষাদ। দাবড়ির, হ্যাঁ, জেলে এবং নিষাদ, জেলে জাতি অথবা নিষাদ জাতি। তাহলে অস্ট্রিক দাবড়ির আর্যপূর্ব বাঙালি, আর্যপূর্ব বাঙালি, আর্য দুইটা মিলে হয়েছে বাঙালি। তাহলে আশা করি বাঙালিকে শঙ্কর বা মিশ্র জাতি কেন বলা হয় বিষয়টা বুঝতেই পারতেছেন। বিষয়টা ক্লিয়ার? আবু হুরায়রা সাহেব, ইলিয়াস আলী সাহেব, বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? যে শঙ্কর জাতি কিভাবে হলো এবং তাদের উৎপত্তি কিভাবে, বুঝতে পারছেন? বাঙালি জাতি কিভাবে আসলো? আজকের যে আমরা বাঙালি বাঙালি বলেছে তাই জানি, হই হুল্লো করি, এই বাঙালি এসেছে অস্ট্রিক দাবড়ির দিয়ে, যা আর্য পূর্ব বাঙালি। আজ থেকে 5000 বছর পূর্বের ইতিহাস। এজন্য বাঙালির ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস। আমরা 1-2 দিনের ইতিহাস নিয়ে থাকি না, অনেক দিনের ইতিহাস নিয়ে আছি। এই তো গেল আমাদের বাঙালি জাতি। এইটা গেল কি? বাঙালি জাতি। এরপরে আমরা দেখব বাংলা ভাষার উদ্ভব। জাতি দেখলাম কিভাবে বাঙালি জাতি আসলো। এখন জাতি আসলে জাতির সাথে তো কথাও আসবে, বাংলা ভাষা আসবে। তো পৃথিবীতে বহু ভাষার অস্তিত্ব আমরা খুঁজে পাই। পৃথিবীতে বহু ভাষার অস্তিত্ব আমরা খুঁজে পাই। যেমন ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, সৈনিক, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দাবড়িরীয়, অনেকগুলো ভাষা আছে পৃথিবীতে। ভাষার মনে করেন কয়েকটা গাছ আছে, যে একটা গাছের অনেকগুলো শাখা প্রশাখা ভাষা। এর মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। পৃথিবীতে সবচেয়ে
বেশি মানুষের ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। তাহলে অনেকগুলো ভাষার মিশ্রণ আমরা দেখতে পাই। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দাব্রেরীয়, আরো বেশ কিছু ভাষা আছে। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী বিস্তার লাভকারী হচ্ছে ইন্দো ইউরোপীয়। এর মধ্যে 1 নম্বরে কে আছে? ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় 2 ভাগে বিভক্ত। এই যেমন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। ইন্দো ইউরোপীয় 2টা সন্তান, একটা কেন্তুম আর একটা কি শতম। কেন্তুম হচ্ছে ইউরোপের ভাষা, ইউর ভাষা, আর শতম হচ্ছে এশিয়ার ভাষা। তাহলে একটা ইউরোপে জন্ম বা একটা ইউরোপে বসবাস আর একটা এশিয়াতে বসবাস। ইন্দো ইউরোপীয় 2 সন্তানের মধ্যে একজন ইউরোপে আরেকজন এশিয়ায় বসবাস করে। এখন এরা তো আর বসে থাকে না, এরা তো যে শুধু আইলাম খাইলাম গেলাম এর মধ্যে না, ডিম পাড়ছে, বাচ্চা দিছে, অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল বকুল ফুলের মালা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই কেন্তুম এবং শতম ছিল ইন্দো ইউরোপীয়, এর মধ্যে থেকে 2 সন্তানের আগমন, কেন্তুম এবং শতম, কেন্তুম এবং শতম। কেন্তুম এর জন্ম না, 2টা এশিয়ার নয়, একটার বিচরণ ইউরোপে আর একটার বিচরণ এশিয়ায়। একটা ইউরোপে আরেকটা কোথায়? এশিয়ায়। এইটা মাথায় রাখতে হবে, একটা ইউরোপে একটা এশিয়ায়। তাহলে আমরা কেন্তুম ইউরোপে এটার বেড়ে ওঠা, এটার জন্ম। এই কেন্তুম থেকে যেই ভাষাগুলো সৃষ্টি হয়েছে, কেন্তুম থেকে যেই ভাষাগুলো সৃষ্টি হয়েছে, আমরা এই যে তাদের কথা শুনি, কত জনের কত কথা, কত নানান দেশের নানান ভাষা। এই কেন্তুমের থেকে যেই ভাষাগুলোর জন্ম হয়েছে এর মধ্যে আছে গ্রিক, ইতালি, জার্মানি, হিত্তীয়, তোখরিক এবং কেটলিক। আরেকটা হলো কেটলিক। এই ভাষাগুলো তৈরি হয়েছে। তাহলে এগুলা যার থেকে তৈরি হয়েছে তার নাম কি বলেন? এই যে গ্রিক ভাষার বাবাকে, গ্রিকের বাবাকে, গ্রিক ভাষা কিসের থেকে, কার থেকে জন্ম? গ্রিক কেন্তুম থেকে জন্ম। তবে সবাই ইউরোপে থাকলেও এই হিত্তীয় এবং তুখরীয় এই 2 জন চাচার কাছে চলে গেছে যে বাবা তোমার এখানে আমরা থাকবো না, তোমার সন্তানাদি বেশি, খাবার খাইতে সমস্যা হয়, সুতরাং আমরা 2 ভাই হিত্তীয় এবং তুখরীয় 2 জন এই চাচার কাছে, এশিয়ার কাছে চলে গেলাম। এজন্য কেন্তুম এদের জন্ম, হিত্তীয় তুখরীয় জন্ম ইউরোপে হলেও কিন্তু তারা এশিয়ায় বিচরণ শুরু করছে 2 জন হিত্তীয় এবং তুখরীয়, হিত্তীয় এবং তুখরীয় অথবা তুখরিক। ওকে, তাহলে জন্ম যেথাই হোক, কর্মস্থল কোথায়, ওই ভিত্তিতে আমরা বলি হিত্তীয় এবং তুখরীয় 2 জনের বসবাস এশিয়ায়। 2 জনের বসবাস কোথায়? এশিয়ায়। আর শতম এশিয়াতে যাদের জন্ম, এশিয়ায় যাদের জন্ম, ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয়, বাল্তো স্লোভিক, এগুলো এশিয়ায় জন্ম। এশিয়ায় জন্ম হইলেও কি হবে? আলবেনীয় এবং আর্মেনীয়, আলবেনীয় এবং আর্মেনীয় এই 2 জন, এরা এশিয়া থেকে চলে গেছে ইউরোপে, তাদের এশিয়া ভালো লাগে না।
তাদের এশিয়া ভালো লাগে না, আলবেনীয় এবং তাহলে এরা দুইজন আবার ইউরোপে চলে আসছে, এরা ইউরোপে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে তাদের জন্ম বিস্তার কারা কোথায় কোন ভাষাগুলো, এই ভাষাগুলোই সারা পৃথিবী বিচরণ করতেছে, এই ভাষাগুলোই সারা পৃথিবীতে বিচরণ করতেছে। ঠিক আছে আবু হুরায়রা সাহেব, ঠিক আছে কিনা? যে হিত্তীয় তোখরীয় এশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আলবেনীয় এবং আর্মেনীয় এরা ইউরোপের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা দেখি এই আমাদের শতম থেকেই যাদের জন্ম, আমাদের বাংলা ভাষাটা কিভাবে আসলো, বাংলা ভাষা এসেছে কিভাবে, বাংলা ভাষা এসেছে কিভাবে? আমরা প্রথমে জানি বাংলা ভাষার যিনি উত্তরাধিকার পূর্বপুরুষ নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় থেকেই এসেছে। ইন্দো ইউরোপীয় থেকে কে এসেছে? আমরা জানি শতম এসেছে, দুই ছেলের মধ্যে একজনকে শতম। তাহলে ইন্দো ইউরোপীয় থেকে কে এসেছে? শতম এসেছে। এই শতম থেকে কার জন্ম? আমরা জানি ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়, ইরানের এই বৃহৎ অঞ্চলগুলো এগুলা ইন্দো ইরানীয়। আমরা জানি যে আরব আরব মধ্য মিডল ইস্টটা এইখান থেকেই শাখা প্রশাখা ছড়িয়ে গেছে, এইখান থেকে। ইন্দো ইরানীয়র পরে ভারতীয় আর্য ভাষার জন্ম, ভারতীয় আর্য। ভারতীয় আর্য থেকে এসেছে প্রাকৃত। প্রাকৃত অর্থ স্বাভাবিক, ভারতীয় থেকে এসেছে কে? প্রাকৃত। প্রাকৃতর পরে এসেছে বঙ্গ কামরূপী, প্রাকৃত থেকে এসেছে বঙ্গ কামরূপী। প্রাকৃত থেকে কে? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী, এই বঙ্গ কামরূপী আবার দুই সন্তানের জন্ম দিয়েছে। বঙ্গ কামরূপী দুই সন্তানের জন্ম দিয়েছে। আমরা জানি বঙ্গ কামরূপীর দুই সন্তান, একটা হইছে অসমীয়া, আরেকটা সন্তান হইছে বাংলা। এই জন্য বলা হয় বাংলা এবং অসমীয়া এরা দুইজন দুই ভাই বোন, সহোদরা বলা হয়। বাংলা এবং অহমিয়া এদেরকে কি সহোদরা বলা হয়, বাংলা এবং অহমিয়া এদেরকে কি সহোদরা বলা হয়। ভারতীয় আর্য না বলে আমরা যদি আর্য বলি কোনো সমস্যা নাই। আর্য, প্রাকৃত, বঙ্গ কামরূপীর পরে কি বাংলা এবং অসমীয়া। তো এই বঙ্গ কামরূপীর দুই সন্তান বাংলা অসমীয়া, এই জন্য এদেরকে বলে যে সহোদর। সহোদর, বাংলার সহোদর কোনটি? বাংলার সহোদর কোনটি? বাংলার সহোদর হচ্ছে বাংলার সহোদর হচ্ছে অসমীয়া, বা অসমীয়ার ভাই কোনটি? বাংলা। অসমীয়ার ভাই কোনটি? বাংলা। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বাংলা ভাষার যে এসেছে, বাংলা ভাষার ইতিহাসটা, বাংলা ভাষা কোথা থেকে আসলো, তার পূর্বপুরুষকে, তাদের যেই নসবনামা, বিষয়টা স্পষ্ট হয়েছে কিনা বলেন? বাংলা ভাষা যে এসেছে, বাংলা ভাষার পূর্বপুরুষের ইতিহাসটুকু এক নজরে বুঝতে পারছেন? ওকে, এইবার তাইলে আমরা
জাতীয় দেখলাম, ভাষাও দেখলাম, এবার দেখব লিপিমালা। এবার লিপিমালাটা দেখব। আমরা জানি ভারতীয় লিপির থেকেই বাংলা লিপির জন্ম। কিভাবে আসলো সেইটা আমরা একটু দেখি। লিপিমালাটা এইটা অনেকে ধরে থাকে কামরুল হাসান সাহেব বঙ্গকামরূপী থেকে। বঙ্গকামরূপীর পরেই আমরা জানি বাংলা। প্রাকৃত হচ্ছে বঙ্গকামরূপীর আগে। প্রাকৃত থেকেই বঙ্গকামরূপী। প্রাকৃত থেকেই বঙ্গকামরূপী। আচ্ছা, ভারতীয় লিপি থেকে আমাদের যেই বাংলা লিপিটা, এটা এসেছে ভারতীয় লিপি থেকে। ভারতীয় লিপি থেকে দুই সন্তান এসেছে। ভারতীয় লিপি থেকে কয় সন্তান এসেছে? দুই সন্তান। একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি আর একটা কি? খরষ্টি লিপি। তাহলে ভারতীয় লিপি দুই ভাগে বিভক্ত, এক ব্রাহ্মী লিপি আর একটা খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখে, খরষ্টি ডাইন দিক থেকে লেখে। এই জন্য খরষ্টি থেকে আরবির জন্ম হয়েছে। আমরা যে আরবি লেখি, যারা ডাইন দিক থেকে লেখে, যেই লেখাগুলো ডান দিক থেকে, ওইটা হচ্ছে খরষ্টি, ডান দিক থেকে লেখে। আর ব্রাহ্মী লিপি লেখে বাম দিক থেকে। যেমন আমরা বলি সমস্ত প্রশংসা। আবার আমরা আরবিতে লিখলে কিন্তু এইভাবে লিখতে পারি না, আমাদের আসতে হয় কিভাবে? আলামিন। তাহলে আমাদের কি হইল? বাংলা লেখে বাম দিক থেকে আর আরবি লেখে ডান দিক থেকে। এই জন্য আরবি ভাষা, ভারতীয় লিপি জি হিন্দি লিপি না। ভারতীয় লিপি বলতে হিন্দি লিপিকে বোঝায় না। পৃথিবীর যত লিপি আছে সব কিছু ফিনিশীয়। আমরা গত ক্লাসে কিন্তু পড়ছিলাম, ইলিয়াস আলী সাহেব, নাজমুল হাসান সাহেব, মনে আসেনি? সাধারণ জ্ঞানে ওই যে ফিনিশীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতার এরাই সর্বপ্রথম বর্ণমালা আবিষ্কার করেছেন। যে 22টি বর্ণমালা, নাকি 22টি না 20টি বর্ণমালা, ফিনিশীয়দের অবদান। তাহলে সমস্ত লিপিমালার পূর্বপুরুষ, সর্বপ্রথম জেনারেশন হচ্ছে ফিনিশীয়রা। ফিনিশীয়দের থেকে এদিক সেদিক লিপিমালা ছড়িয়ে ছিটিয়ে গেছে, এর এক টুকরো এসে গেছে ভারত উপমহাদেশে। এই ভারত উপমহাদেশের লিপি থেকে দুই ভাবে এসেছে, একটা বাম দিকে আর একটা ডাইন দিকে। একটা বাম দিকে আর একটা ডাইন দিকে। তাহলে আমরা দেখলাম যে ব্রাহ্মী লিপি বাম দিক থেকে, খরষ্টি লিপি ডাইন দিক থেকে। হ্যাঁ, 22টি লিপি। ওই ওই যে ফিনিশীয়দের 22টি লিপি থেকেই সমস্ত লিপিমালা চলে এসেছে সারা পৃথিবীতে। এজন্য যদি কখনো বলা হয় লিপিমালার পূর্বপুরুষকে, লিপিমালার আবিষ্কারককে, হবে কি? ফিনিশীয়রা। তো এই ফিনিশীয়দের থেকেই আস্তে আস্তে নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে ভারতীয় লিপি এসে পৌঁছেছে। ভারতীয় লিপির মধ্যে ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখে, আবার খরষ্টি লিপি ডাইন দিক থেকে লেখে। এই ডাইন দিকের কথা বাদেই দিলাম, তার কারণ এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। বাংলা লিপি হচ্ছে বাম দিকের কাজ। আমরা জানি যে ব্রাহ্মী লিপি 3 সন্তান জন্ম দিছে। একটা হচ্ছে শারদা, আরেকটা হচ্ছে কুটিল, আর একটা হচ্ছে নাগর। এই যে ব্রাহ্মী লিপি 3 সন্তানের জন্ম দিল। কয় সন্তান?
ভারত ভারতের জন্ম তো অন্যভাবে হয়েছে। ভারত এবং হিন্দি দুইটা আলাদা বিষয়, একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে ভাষা। তা আমাদের এই বিষয়গুলা আমরা ওই রকম স্পেসিফিক কোনো কিছু পাই না মাসুম যশোরী সাহেব ভারত আর হিন্দুর সাথে। আর এটা হিন্দু রাষ্ট্র হিসাবে আমরা জানি ভারত রাষ্ট্রটা, এটার ইতিহাস তো খুব প্রাচীন ইতিহাস, এইটার সাথে হিন্দুদের ইতিহাস জড়িয়ে আছে। সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর তীর থেকে এসেছে, ভরত নামের রাজা ছিল, নামকরণ হয়েছে ভারত, ওইভাবে এসেছে। তাহলে আমরা দেখলাম এখন এই যে ভারতীয় লিপিটা আসছে কোথা থেকে, ভারতীয় লিপির বাবা হইছে চিত্রলিপি। ভারতীয় লিপির বাবাকে চিত্রলিপি, চিত্রলিপি থেকেই এসেছে ভারতীয় লিপি, চিত্রলিপি থেকে এসেছে ভারতীয় লিপি, ভারতীয় থেকে ব্রাহ্মী, ব্রাহ্মী থেকে বাংলা বা লেখা যে এইটা কুটিল রূপ, বাংলা লেখা এসেছে কুটিল রূপ থেকে। কোন রূপ থেকে? কুটিল থেকে। কুটিল রূপ থেকেই বাংলা লেখা শুরু, কুটিল থেকেই কি বাংলাটা এসেছে, কুটিল থেকে বাংলা লিপি এসেছে। এবং এই যে ব্রাহ্মী লিপিটা, এই ব্রাহ্মী লিপিটা আমরা জানি যে ব্রাহ্মী লিপি সম্রাট অশোক থেকে এসেছে, সম্রাট অশোকের সময় থেকে, সম্রাট অশোক। ভারত উপমহাদেশে অনেকগুলো লিপি আছে, এর মধ্যে সম্রাট অশোক থেকে ব্রাহ্মী লিপি হয়ে কুটিল রূপ থেকে বাংলার জন্ম হয়, কুটিল রূপ থেকে বাংলার জন্ম হয়। আর নাগর হচ্ছে ভারতের কিছু অঞ্চলের ভাষার মানে লিখিত রূপ নাগর। নাগর যেমন রাজস্থান, মালব, গুজরাট, মধ্যপ্রদেশের প্রচলিত কিছু ভাষা নাগরের লেখা, ওগুলা নাগর রূপ থেকে এসেছে, ঠিক আছে, সরি হ্যাঁ নাগর। আর কাশ্মীর পাঞ্জাবে সারদা প্রচলিত, কাশ্মীর পাঞ্জাবে সারদা, এই রাজস্থান, রাজস্থানে নাগর চলে, আর কাশ্মীর পাঞ্জাব এগুলাতে চলে। হ্যাঁ ওনার অসুখ হয়েছিল, সারদা কি পাঞ্জাব এবং কাশ্মীরের ভাষা। এখন এই যে খরচটি, আমরা জানি খরচটি তো আলাদাভাবে ডান দিকে চলে গেছে, ব্রাহ্মী লিপি থেকে অনেকগুলা চলে আসছিল। ব্রাহ্মী লিপির যেমন পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি থেকে বাংলা এসেছে। অনেকভাবে বলা যায় যে কতভাবে, এইভাবে সেভাবে, এটা সেটা, এই জায়গা সে জায়গা, মানে ওই যে বাংলা গ্রামের ভাষায় বলে বদা চালতে চালতে তারপরে বাচ্চা আসছে। তো ওই রকম উতাল পাতাল চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই আমাদের এই ভাষার জন্ম, এই ভাষার জন্ম। তাহলে যতটুক বললাম জাতি, ভাষা, লিপি, ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জাতি, ভাষা, লিপি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন। ওকে, ক্লিয়ার না হইলে বলবেন, আমি চেষ্টা করব সবকিছু স্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। তার কারণ হলো আপনি ক্লাস করবেন, কিছু বুঝবেন না বা কিছু বেনিফিট নিতে পারবেন না। সাধারণ জ্ঞানের অনেকগুলো প্রশ্ন যার আপনার প্রশ্নের অ্যান্সারের মিল পাওয়া যায় না। হ্যাঁ বিভিন্ন বইতে কিছু কিছু এগুলা কনফ্লিকশন আছে, সংঘর্ষ আছে জানি, বা অনেক সময় আমার ওই যে আমি তো ওয়েবসাইটে প্রশ্ন তৈরি করি, সেখানেও দুই একটা ভুল হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন, দুই একটা ভুল হয়, বাট অধিকাংশই সঠিক, কারণ ওয়েবসাইট এইভাবেই সেট আপ করা।
আর বইয়ের সাথে বিভিন্ন বইতে বিভিন্ন তথ্য দেয়, অনেক সময় আমরা একটু সন্দিহান হয়ে যাই সেই ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমরা দেখি বাংলা সাহিত্য যে চলে আসলো। বাংলা সাহিত্য আব্দুল করিম সাহেব সামারাইজ করেন। আমরা প্রথমে বলছিলাম বাংলা, বাঙালি জাতি দুই ভাগে বিভক্ত, আর্য অনার্য। আর্য অনার্য, এর মধ্যে অনার্য 4 ভাগে বিভক্ত, অস্ট্রিক, নেগ্রিতর, ডাবরির, বর্ষিনীয়। অস্ট্রিক এবং ডাবরিরের সমন্বয়ে আর্যপূর্ব বাঙালি। আর্যপূর্ব বাঙালি এবং আর্য মিলে বাঙালি, এই জন্য বাঙালিকে বলা হয় শঙ্কর জাতি। তারপরে আমরা জানি ভাষা কিভাবে এসেছে, ইন্দো ইউরোপীয় হয়ে। ইন্দো ইউরোপীয় 2টা সন্তান, কেন্তুম শতম। কেন্তুম ইউরোপে বিচরণ শুরু করেছে, শতম এশিয়ায় বিচরণ শুরু করেছে। শতম থেকে যে ইন্দো ইরানীয় হয়ে, আর্য হয়ে, বঙ্গকামরূপী হয়ে বাংলা। এরপরে আমরা জানি লিপিমালা, ভারতীয় লিপিমালা, এটা এসেছে ফিনিশীয়দের থেকে। এরপরে ফিনিশীয়দের থেকে ভারতীয় হয়ে, এর মাঝখান ছিল চিত্রলিপি, চিত্রলিপি থেকে ভারতীয়। ভারতীয়র আমরা জানি 2টা সন্তান, ব্রাহ্মী, খরষ্টি। ব্রাহ্মী থেকে 3টা সন্তান, কুটিল, নাগর, শারদা। এই কুটিল থেকে বাংলা ভাষার জন্ম। ঠিক আছে, কুটিল থেকে বাংলা ভাষার জন্ম। তারপরে আমরা দেখি যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস এইটা চর্যাপদের সময় থেকে ধরা হয়। আতিকুর রহমান সাহেব পরীক্ষা দিবেন কিভাবে? আমাদের পরীক্ষার একটা লিংক দেওয়া হয়, যে বলা হয় মেক এমসিকিউ। মেক এমসিকিউ একটা অ্যাপসের মাধ্যমে পরীক্ষা নেই, ওখানে লিংকটা দেওয়া হয়ে থাকে। ওই লিংকে গিয়ে আপনি টাচ করলেই দেখবেন যে একটা পেজ চলে আসছে। ওই পেজের নিচে স্টার্ট এক্সাম থাকে। স্টার্ট এক্সামে টাচ করলে তখন আপনার নাম এবং মোবাইল নাম্বার চাইবে, 2টা দিয়ে সাবমিট করলে পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা শেষ, আপনি ক্লোজ করে দিবেন চাইলে, তখন আপনার রেজাল্ট চলে আসবে, কয়টা হইল, কয়টা ভুল হইল। চাইলে সাথে সাথে পিডিএফটাও নিয়ে নিতে পারেন, ওখান থেকে রেজাল্ট শিটটাও দেখতে পারেন। সবকিছুই স্পষ্ট, কঠিন কিছু নাই, একবার দেখলে আশা করি বুঝতে পারবেন। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস ধরা হয় চর্যাপদ থেকে। কি থেকে বলেন? বাংলা সাহিত্যের ইতিহাসটা ধরা হয় চর্যাপদ থেকে। মুখলেসুর রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ, যার আগে কোনো গ্রন্থ নাই, নাম তার চর্যাপদ। হিন্দি ভাষায় সবচেয়ে প্রাচীন গ্রন্থ, যার কোনো লেখকের নাম নাই, এই গ্রন্থের নাম হচ্ছে বিয়ল্প। প্রায় 3100 লাইনের একটা কবিতার বই। বিয়ল্প কত লাইনের? 3100 লাইনের একটা কবিতার বই। জি, পরীক্ষা দিতে পারবেন কামরুল হাসান সাহেব। আমরা সময় নির্ধারণ করে দেই যে রেজাল্ট দেওয়ার জন্য 36 ঘন্টার মধ্যে পরীক্ষা দিবেন। তবে পরে দিলেও দিতে পারেন, কিন্তু আগামীকাল সন্ধ্যার মধ্যে যেই আগের পরীক্ষাটার রেজাল্ট দিয়ে দিব, তখন ওই রেজাল্টে আপনার নাম আসবে না। তাহলে চর্যাপদ হচ্ছে বাংলার প্রাচীন গ্রন্থ, যেই গ্রন্থের বাপমা বলতে কেউ নাই। 46.5টা পদ পাওয়া যায়, তাই না? সরি, 50টা পদ পাওয়া যায়, 46.5টা পদ পাওয়া যায়, কয়েকটা হারিয়ে গেছে। এর মধ্যে চর্যাপদের কবি হচ্ছে 23 জন, আমরা সেটা জানি। তো বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা জানি প্রাচীন যুগ বলে একটা কথা আছে। প্রাচীন, প্রাচীন, মধ্য, আধুনিক। আধুনিক, আধুনিক হইল 1800 থেকে বর্তমান, আবার 1200 থেকে 1800 হইল মধ্যযুগ। 1200 থেকে 1800 হইল মধ্যযুগ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কয়টা বলেন? 2টা। তো মুখলেসুর রহমান সাহেব, হ্যাঁ, নাজমুল ইসলাম সাহেব, ধন্যবাদ। আমাদের 51টা পদ ছিল, 46.5টা পাওয়া গেছে, 23 নং পদ পাওয়া যায় না, আরো 2টা, আরো 3টা কি কি জানো। এবং আমাদের
23 জন কবি ছিল, 23 জন। পরীক্ষা 15 মার্কের হয়, কখনো 20 মার্কের হয়। তাহলে 1200 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগ ছিল। আর 1200-র আগে 950 থেকে 1200 অথবা 650 থেকে 1200, এইটা ছিল প্রাচীন যুগ। এইটা কি ছিল? প্রাচীন যুগ। আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন 650 থেকে 1200 এটা প্রাচীন যুগ। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলছেন 950 থেকে 1200। দুইজনের দুইটা মত, দুইজনের দুইটা মত। তো নাজমুল ইসলাম সাহেব যে 1200 থেকে 1300, 1200 থেকে 1350, এইটা হচ্ছে অন্ধকার যুগ, 150 বছর। 1200 থেকে 1350 অন্ধকার যুগ। কেন? কারণ এই সময় তুর্কিরা আক্রমণ করছে, কোনো গ্রন্থমালা পায় নাই। যেহেতু কোনো তথ্য পায় নাই, কি পেয়েছিল তখন? ওই যে চৈতন্য মঙ্গল কাব্য কিছু পেয়েছিল আর কি। তো এই সময়ের স্পষ্ট কোনো গ্রন্থ পায় নাই, এজন্য এটা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগের 2-3টা বই পেয়েছিল, এই ছাড়া আর কিছু নেই অন্ধকার যুগ। আর একটা হচ্ছে 1760 থেকে 1800। 1800 এই হচ্ছে আরেকটা অন্ধকার যুগ। তাহলে অন্ধকার যুগ হইল 2টা। অন্ধকার যুগ কয়টা? 2টা। আমরা জানি 1760 থেকে 1800 ধরা হয়, অথবা 1860 ধরা হয়, কারণ এই সময় উল্লেখযোগ্য কিছু ছিল না। নাজমুল ইসলাম সাহেব কি মিস হয়েছে বলেন তো? কি মিস হলো? তাহলে মধ্যযুগ ধরা হয় 1201 থেকে 1800, 1201 থেকে 1800, এটা হচ্ছে মধ্যযুগ। আর 1800 থেকে বর্তমান, অথবা 1860 থেকে বর্তমান পর্যন্ত ধরা হয় প্রকৃতপক্ষে আধুনিক যুগ। কেউ 1800 থেকে ধরছে, কেউ 1860 থেকে ধরছে, কেউ 1860 থেকে ধরছে। তাহলে আমাদের এই প্রাচীন 3টা যুগ, এই যুগ বিভাজন। এর পরবর্তী থেকে আমাদের সহকারীদের জন্য আর প্রশ্ন হয় না, কিন্তু প্রভাষকের জন্য কিছু প্রশ্ন হয়, সেটা আমরা পরবর্তীতে দেখে নিব। ঠিক আছে, যুগ বিভাজন গেল। তারপরে আমরা জানি ভাষারীতি, সাধু ভাষা এবং চলিত ভাষা, এই বিষয়টা দেখব। সাধু এবং চলিত ভাষা। কষ্ট লাগতেছে না? আমাদের সংখ্যা দেখি কখনো কমে, কখনো এই 30 হয়, কখনো 22-এ চলে যায়। বিরক্ত লাগতেছে কিনা? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, কারণ বিরক্তি আসে এমন কিছু করতে চাই না যেটা আপনার বিরক্তির কারণ হয়। আমাদের আনন্দের সাথে শিখতে হবে। মন মানসিকতা ফ্রেশ থাকলে শেখা সহজ হয়, আর মন মানসিকতা খারাপ থাকলে, বিরক্তি লাগলে, কারণ আমি পড়াইতেই থাকলাম আর আপনি ভাল লাগে না, কি কচু ছড়া পড়ায়, দূর নাই, তাইলে কিন্তু আমার কাছেও ভালো লাগবে না। দ্বিতীয়ত, আপনার কাছে যদি ভালো না লাগে, আমিও পড়ায় শান্তি পাবো না। আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে, আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। আর আপনাদের খারাপ লাগলে তখন বুঝতে হবে আমার মধ্যে ব্যর্থতা আছে। 9:30টায় ক্লাস এই জন্য দেওয়া, অনেকেই ব্যস্ততা থাকে, মাদ্রাসা থাকে, কাজ থাকে। 9:30টা হলে তখন কি আমাদের এগুলা স্বাভাবিক গতিতেই চলে যায়। আচ্ছা, তারপরে আমরা একটু ইয়েটা দেখি। 9টায় হইলেও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু অনেকের সুবিধার্থে 9:30টায় দেওয়া। বিরাম চিহ্নটা একটু দেখি। বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন নিয়ে আমরা আছি অনেক বড় বিড়ম্বনায়। বিরাম চিহ্ন নিয়ে আমরা অনেক বড় বিড়ম্বনায় আছি। তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ে সুখের দোলা, তোমাকে আমি ভুলতে পারি, নিজেকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা। ঠিক আছে না? তোমাকে যতই ভালোবাসি, যে সবকিছু ভুলা যাবে, তবে নিজেকে ভুলা যাবে না। নিজেকে ভুলে গেলে তো অস্তিত্ব হারিয়ে ফেলবো, আর অস্তিত্ব সংকটে তো টিকাই যায় না। হ্যাঁ, বিরাম চিহ্নটা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে, বাট আমরা চেষ্টা করব একটু সহজভাবে শেখার জন্য। বিরাম চিহ্ন, তো বিরাম চিহ্ন আমরা কেউ বলছে 12টা, কেউ বলছে 13টা, কেউ বলছে 17টা, এক একজন এক একটা বলছে। ভাষারীতি রয়ে গেছে কিছু, যেটা আমরা জানি। ভাষারীতির মধ্যে আরো কয়েকটা বিষয় আছে। বাংলা ভাষার আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় 4টা, ওই বিষয়গুলো আছে। আলোচ্য বিষয় কয়টা? 4টা। শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এবং ভাষারীতির মধ্যে আমরা জানি বাংলা ব্যাকরণের কিছু গ্রন্থকারের নাম আছে, ওগুলো আমাদের দেখতে হবে। এবং সাধু ভাষা, চলিত ভাষার বিষয়টা, লৌকিক, মৌখিক, এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। এই বিষয়টা আমাদের দেখতে হবে। তো ওগুলো আমাদের একটু পড়ার জন্য দিয়ে দিলাম। আর বিরাম চিহ্ন যেহেতু আমাদের অল্প সময়, এই আর 15-20 মিনিট পর 1 ঘন্টা হয়ে গেলে কেউ থাকতে চায় না। তা আমি কিছুটা পড়াই দিলাম, আর কিছুটা আপনাদের জন্য রেখে দিলাম ওই কয়টা বিষয়। ঠিক আছে? যে কে লেখক, লেখক কারা আছেন, ওই যে ভাষারীতির, বিশেষ করে ভাষারীতিটা, আর ওই ভাষারীতির কিছু বিষয় রয়ে গেছে, চলিত ভাষা, সাধু ভাষা, এবং ওগুলার উৎপত্তি বিষয় সহ কয়েকটা, ওগুলো আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে মাহমুদ হাসান সাহেব, বিষয়টা বুঝতে পারছেন? সাধু ভাষা, চলিত ভাষা এবং আলোচ্য বিষয়গুলো, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, 4টা তত্ত্ব আছে। এগুলা থেকে প্রায় সময় প্রশ্ন হয় যে কারক কোন তত্ত্ব আলোচনা করে, সমাস কোন তত্ত্ব আলোচনা করে, সন্ধি কোন তত্ত্ব আলোচনা করে, ওগুলা। আচ্ছা, বিরাম চিহ্নের আমরা জানি স্বাভাবিকভাবে কেউ বলছে 12টা, কেউ বলছে 13টা। যদি 12-13 পাই তাহলে 13টা দিব, যদি 12টা থাকে তাহলে 12টাই দিব আমরা। স্বাভাবিকভাবে 13টা হয় বিরাম চিহ্ন। তো আমাদের এখান থেকে প্রশ্ন হয় যে কোনটার ক্ষেত্রে কতটুক থামতে হবে, কোনটার ক্ষেত্রে কতটুক থামতে হবে, এবং এগুলা কি কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে কতগুলো আছে? 1 সেকেন্ড থামতে হয়। 1 সেকেন্ড 6টা বিরাম চিহ্নের ক্ষেত্রে থামতে হয়। এক লাইনে আমরা মুখস্থ করে নিব। যেমন সংক্ষেপে বলি, এখানে 6টা বিরাম চিহ্ন আছে। এই 6টা 1 সেকেন্ড থামতে হয়। কয় সেকেন্ড? এখানে যে 6টা বিরাম চিহ্ন আছে, 1 সেকেন্ড থামতে হয়। কি বলছি দেখেন, কি সুন্দর কথা। ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি, ও কোলন ড্যাশ ভাই 1 সেকেন্ড দাঁড়াবি। তাহলে কোলন আমরা জানি, কোলন ড্যাশ, দুইটা মিলে আবার কি হয়? কোলন ড্যাশ। এই তিনটার ক্ষেত্রে 1 সেকেন্ড দাঁড়াতে হয়। 1 সেকেন্ড দাঁড়াবি। এখন এই যে দাড়ি, আমরা জানি দাড়ি, বিরাম চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন, এখানে 3টা। তাহলে এই 6টার ক্ষেত্রে কি? 6টার ক্ষেত্রে 1 সেকেন্ড থামতে হবে। 6টার ক্ষেত্রে কি? 1 সেকেন্ড থামতে হবে। এখন আপনাকে প্রশ্ন করা হলো যে নিচের কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে 1 সেকেন্ড থামতে হয়। তো আপনি খুঁজে খুঁজে বলার চেয়ে এক লাইনেই মুখস্থ করে নিলেন। কি? ও কোলন ড্যাশ বাই 1 সেকেন্ড দাঁড়াবি। বলেন কি বলছি? ও কোলন ড্যাশ বাই 1 সেকেন্ড দাঁড়াবি। এই দাড়িকে, দাড়ির আরেকটা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, খেয়াল রাখবেন।
দাড়ির আরেকটা নাম কি? পূর্ণচ্ছেদ। দাড়ির আরেকটা নাম পূর্ণচ্ছেদ। তাহলে 6টা বিরাম চিহ্নের ক্ষেত্রে আমাদের কতটুক থামতে হবে? 1 সেকেন্ড। 6টার ক্ষেত্রে কয় সেকেন্ড? 1 সেকেন্ড থামতে হবে। তাহলে কি বললাম? মনে থাকবে এইটা? বিষয়টা সহজ না? হ্যাঁ, ও কোলন ড্যাশ বাই 1 সেকেন্ড দাঁড়াবি। তাইলে পূর্ণচ্ছেদ, দাড়ি অর্থ কি? পূর্ণচ্ছেদ। আর কমা অর্থ অর্ধচ্ছেদ, সরি পাদচ্ছেদও বলা হয় ওইটাকে, সেমিকোলন অর্ধচ্ছেদ। কমা অর্থ কি? কমা, কমা অর্থ হচ্ছে পাদচ্ছেদ। এইটাও বারবার পরীক্ষায়, বারবার প্রায় সময় পরীক্ষায় আসে। আবার সেমিকোলন অর্থ অর্ধচ্ছেদ, সেমিকোলন। অর্ধচ্ছেদ। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? 6টা বিরাম চিহ্নের ক্ষেত্রে 1 সেকেন্ড থামতে হয়। 6টার ক্ষেত্রে কি? 1 সেকেন্ড থামতে হয়। পরিপূর্ণ স্টপ, এই জন্য এটাকে বলে পূর্ণচ্ছেদ। বিস্ময় চিহ্ন, আশ্চর্যবোধক কোনো কিছু বুঝালে। হায় 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 হায়, সে মারা গেল, ইস কি কষ্ট। প্রশ্নবোধক কোনো কিছু জিজ্ঞাসার ক্ষেত্রে এগুলো আমরা স্বাভাবিকভাবে বুঝি, স্বাভাবিকভাবে বুঝতে পারি। তাহলে এই বিষয়, এই লাইনটা বুঝতে পারছেন? আবু হুরায়রা সাহেব বুঝতে পারছেন বিষয়টা? আমরা এক লাইনের সুন্দর একটা কথা দিয়ে 6টা বিরাম চিহ্ন দেখে নিলাম। কয়টা দেখে নিলাম? 6টা। ক্লিয়ার? মনে থাকবে? তাহেরা বিনতে হাবিব ম্যাম, আনোয়ার হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা 6টা বিরাম চিহ্ন এক লাইনেই দেখে নিলাম, 6টা এক লাইনেই দেখে নিলাম। জি আলহামদুলিল্লাহ। ও কোলন ড্যাশ বাই 1 সেকেন্ড দাঁড়াবি। এখন 3টা বিরাম চিহ্ন আছে, এদের থামার দরকার নাই। এই জন্য বলা হয় হাই ব্রো, থামার দরকার নাই। হাই ব্রো, থামার দরকার নাই। তিনটা বিরাম চিহ্ন আছে যেদের ক্ষেত্রে থামতে হয় না। 3টা বিরাম চিহ্ন আছে যেদের ক্ষেত্রে কি? থামতে হয় না। যেমন আমরা জানি হাইফেন, এই যে হাইফেন, থামতে হয় না। ইলোপ চিহ্ন, হাইফেন রস্বই দিয়া ইলেক, রস্বই দিয়া কি? ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন। তাহলে হাইফেনে থামার দরকার নাই, লোপ চিহ্নতে থামার দরকার নাই। ইংরেজির ক্ষেত্রে যেমন আমরা বলি না করিম, করিমস, করিমস মানে কি? করিমের। হাই ব্রো, থামার দরকার নাই। তাহলে ব্রো মানে ব্র্যাকেট, ব্রো মানে কি? ব্র্যাকেট, আমরা জানি ব্র্যাকেট। বিশেষ অর্থ বুঝাতে এরা দুইজনে এই ব্র্যাকেটটা বসে। বিশেষ অর্থ বুঝাতে ফার্স্ট ব্র্যাকেট বসে, মনে রাখবেন, বিশেষ অর্থ বুঝাতে ফার্স্ট ব্র্যাকেট বসে। তাহলে হাইপেন, ইলেক বা লোপ চিহ্ন এবং ব্র্যাকেট, এদের ক্ষেত্রে থামার দরকার নাই। এদের ক্ষেত্রে কি? থামার দরকার নাই, এদের ক্ষেত্রে থামার দরকার নাই। তাহলে হাই ব্রো, থামার দরকার নাই। হাইফেন, ব্র্যাকেট, লোপ চিহ্ন, 3টার ক্ষেত্রে থামতে হবে না। 3টার ক্ষেত্রে কি? থামতে হবে না। হাই ব্রো, থামার দরকার নাই। হ্যাঁ, সেইটা আমরা দেখতেছি। আমাদের কয়েকটা জায়গায় কয়েকটা দেখতে হবে ইলিয়াস আলী সাহেব, কয়েকটা। যেমন আমাদেরকে কমাটার ব্যবহার দেখতে হবে, আমাদের সেমিকোলনের ব্যবহারটা দেখতে হবে। এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন হয় এই দুইটার ক্ষেত্রেই। আপনাকে খাত বুঝতে হবে, সবার সব বিষয়ের দরকার নাই তো। যেমন দাড়ি জানি পূর্ণচ্ছেদ, যেখানে কথা শেষ হয়ে গেছে ওইখানে বসবে, কিন্তু আমাদের কমা এবং সেমিকোলন দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটার ব্যবহারটা বেশি দিতে হবে, এই দুইটা বেশি দিতে হবে। তাহলে হাই ব্রো, থামার দরকার নেই। যে 3টা বিরাম চিহ্ন আছে যেদের ক্ষেত্রে থামতে হবে না, যেদের ক্ষেত্রে কি?
থামতে হবে না। ঠিক আছে, এদের ক্ষেত্রে থামতে হবে না। ওকে, আর পরে আমরা আরেকটা দেখব, এক বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। এই জন্য একটু বলা লাগে, এক বলতে যতক্ষণ, কমা উদ্ধার করতে ততক্ষণ। এক বলতে যতক্ষণ মানে এক বলার জন্য যতটুক সময় লাগে, হ্যাঁ, এক বলার জন্য যতটুক সময় লাগে ততটুক সময় থামতে হবে, কমা এবং উদ্ধার চিহ্ন, কমা এবং উদ্ধার চিহ্ন, কমা এবং উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, কমা এবং উদ্ধরণ চিহ্ন। এখন আমাদের এখানে কমার বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। কমা কখন বসবে? একাধিক বিশেষণ একসাথে বসলে তখন কমা বসাতে হবে। যেমন আমরা বলি না রহিম, করিম এবং জামাল, সহজ ভাষায় কমার ক্ষেত্রে বলি রহিম, তাহলে একাধিক বিশেষণ, একাধিক বিশেষ্য, একাধিক বিশেষণ ধারাবাহিকভাবে বসলে আমাদের কমা বসাতে হবে। মাসের তারিখ লিখতে 12 মাসের পর কমা বসবে, মাসের তারিখ লিখতে 12 মাসের পর কি কমা বসবে, 12 মাসের পর কমা বসবে। এবং বাড়ি রাস্তার নাম্বারের পরে কমা বসবে, বাড়ি রাস্তার নাম্বারের পর। মূল কথা, কমাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সম্বন্ধ পদের পর কমা বসে, সম্বন্ধ পদের পর কি কমা বসে। তাহলে জটিল বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি খণ্ডবাক্যে কমা বসে, জটিল বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি খণ্ডবাক্যে কি কমা বসে। যেমন যে কাল যে এসেছিল, কাল যে এসেছিল সে আমার পূর্ব পরিচিত। জটিল বাক্যের অন্তর্ভুক্ত খণ্ডবাক্যে কাল যে এসেছিল সে আমার পরিচিত, কাল যে এসেছিল সে আমার পরিচিত, এইটা বারবার আসে। জটিল বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি খণ্ডবাক্যে, জটিল বাক্যের অন্তর্ভুক্ত খণ্ডবাক্যে কমা বসে, খণ্ডবাক্যে কমা বসে। তারপরে আমরা দেখি উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন কেন ব্যবহার করা হয়? উদ্ধরণ চিহ্ন কোনটা? যেটা বিশেষত্ব বুঝাতে, স্পেশালিটি বুঝাতে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করা হয়। বিশেষত্ব বুঝাতে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করা হয়, যে বক্তার প্রত্যক্ষ উক্তিকে বোঝানোর জন্য। যেমন তিনি বলেন, তিনি বলেন আমি বাড়ি যাব, তিনি বলেন আমি বাড়ি যাব। যে বক্তার কোনো উদ্ধৃতি থাকলে, বাক্যের উদ্ধৃতি থাকলে তো এই যে উদ্ধৃতির ক্ষেত্রে আমরা এখানে কমা বসাইছি, বাট বক্তার বক্তব্যটাকে স্পষ্ট করার জন্য প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে এই চিহ্নটা বসে, এইটার নাম হচ্ছে উদ্ধরণ চিহ্ন। ঠিক আছে ইলিয়াস আলী সাহেব, বুঝতেছেন বিষয়টা? আমাদের কমা, উদ্ধরণ চিহ্ন, বিশেষ করে কমা এবং সেমিকোলন দুইটার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিতে হবে। প্রশ্ন হলে, জটিল আকার প্রশ্ন হলে কমা সেমিকোলন থেকে আসবে, কমা সেমিকোলন থেকে আসবে। প্রায় সময় এইটা হয়ে থাকে, আমরা সব সময় দেখে থাকি। আর একের অধিক সময় বলতে একের দ্বিগুণ সময়ের সেমিকোলনের ক্ষেত্রে বসে। সেমিকোলন কখন বসে? সেমিকোলনের থামার সময় হলো একের দ্বিগুণ, সেমিকোলনের ক্ষেত্রে থামার সময় কি একের দ্বিগুণ।
কমা অপেক্ষা বেশি বিরতি বুঝালেই সেমিকোলন বসে। কমা অপেক্ষা বেশি বিরতি বুঝালেই সেমিকোলন বসে। কমা অপেক্ষা বেশি বিরতি বুঝালেই সেমিকোলন বসে। পিডিএফ আমরা সহজে কিভাবে পাবো? সিদ্দিকুর রহমান সাহেব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষার লিঙ্ক পিডিএফ দেওয়া থাকে। প্রত্যেকটা ক্লাস, যত ক্লাস হবে সব ক্লাসের পরীক্ষার লিঙ্ক, সব ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকে। তাহলে বলছিলাম কমা অপেক্ষা বেশি বিরতি বুঝালে সেমিকোলন বসে। একাধিক স্বাধীন বাক্য এক বাক্যে নিয়ে আসলে সেমিকোলন বসে। যেমন তার পেশা হইল ব্যাংকে চাকরি করা, কিন্তু নেশা হইল বই পড়া। একটা একাধিক স্বাধীন বাক্য এক বাক্যে বসলে তখন সেমিকোলন বসবে, সেমিকোলন বসবে। একাধিক স্বাধীন বাক্য এক বাক্যে বসলে তখন সেমিকোলন বসবে। সেমিকোলন দেখতেই পারছেন এই চিহ্নটা, এটা একের দ্বিগুণ সময়, কমার দ্বিগুণ সময়, এক বলতে দ্বিগুণ সময়, সেক্ষেত্রে কি সেমিকোলন বসে। আরো কিছু আছে, এই ছাড়া আর কি আছে? বিন্দু, ত্রিবিন্দু, একটা আছে বিন্দু আর একটা আছে ত্রিবিন্দু, এগুলা কিন্তু বিরাম চিহ্ন এবং বিকল্প চিহ্ন। আমরা জানি বিকল্প চিহ্ন, এই তিনটাও বিরাম চিহ্নের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে 6 × 3 = 9, 9 × 2 = 11, 12টা, 12 আর 3 = 15টা। ঠিক আছে? তাহলে বিরাম চিহ্নগুলো সম্বোধন। সম্বোধন কোনটা? বুঝতে পারি নাই কি বলছে সম্বোধন। ও, সম্বোধন মানে হচ্ছে আমরা যেমন বলি না করিমের বাড়ি, করিমস বা করিমের, যখন সম্বোধন করে কোনো কিছু, সম্বোধন করে কোনো কিছু বলে সেইটা। সম্বোধন মানে কারোর সাথে এই সম্পর্ক তৈরি করা। যেমন রহিমের বই, রহিম, এটা ইংরেজিতে বেশি আমরা দেখতে পাই, রহিমস বুক, করিমস বুক। ইটস, যেমন আমরা বলি না ইটস, ইটস, এই যে ইটস, এইটা সম্বন্ধ পদ, এই যে এখানে এইটা সম্বন্ধ, এখানে হয়তো কি ইট, ইট ইজ হতো, এখানে লোপ পেয়ে গেছে। আমার নিজের বুঝানোর ক্ষেত্রে সম্বোধন পদটা বসে নিজের বুঝাতে, সম্বোধন নিজের বুঝাতে। যেমন মাইন, আওয়ার, ইউর, এটাকে বলে পসেসিভ প্রনাউন। সম্বোধন পদ ইংরেজিতে বলে পসেসিভ প্রনাউন। সম্বোধন পদ ইংরেজিতে কি পসেসিভ প্রনাউন, যেটা নিজের বুঝায়। মাইন, আমার, নিজের দিকে ধাবিত করে এই বিষয়গুলাই। হ্যাঁ, কাউকে মিন করে, নিজস্ব বুঝায়। তারই, তাহারই, রহিমেরই কাজ, করিমেরই কাজ, পসেসিভ প্রনাউন। সম্বোধন নিজের বুঝায়, স্পেশালি কাউকে বুঝে, এখানে অন্য কিছু থাকে না। ঠিক আছে? তাহলে আমরা বিরাম চিহ্নের স্বাভাবিক কয়েকটা বিষয় দেখলাম যেগুলা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। অনেক কিছুই থাকবে যেটা অপ্রয়োজনীয় হতে পারে, বাট যেগুলো আমাদের না হইলেই নয়, এই বিষয়গুলা আমাদের বেশি নজর দিতে হবে। কারো কোনো জিজ্ঞাসা আছে, কিছু বলার আছে? আমরা অনেকেই ক্লাসটা পরে দেখে নেই, কিন্তু আমরা অনেকেই কাজের জন্য এই সময়টাতে অ্যাড হতে পারি না, নেটওয়ার্কের প্রবলেমও থাকে অনেকের, যার কারণে উপস্থিতি অনেক কম থাকে, অনেক কম থাকে উপস্থিতিটা।
উগান্ডার জাতীয় সঙ্গীত। মৌগা জামুবে জাউরা মাউইকো চিজুকা নাওয়া পুঙ্কা নাওরা চুমকা নিকো yani ni puja kalamu qala qalisa quwa tahabarina mika waqati waqbaquwa eja eja jinao mau ajale jiagamali moga jamube jaura mawiko chiju kanawa punka naura chumka niko। ঠিক আছে? হ্যাঁ, 17তম আর চূড়ান্ত সুপারিশ এই মাসেই হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। জি ইনশাল্লাহ নাহু সরফের ক্লাস যথাসময় হবে। নাহু সরফের ক্লাস কি যথাসময় 22 তারিখ থেকে আমরা শুরু করব। 22 তারিখ থেকে নাহু সরফের বেসিক ক্লাসটা, যে আমাদের যাতে নাহু সরফের A to Z গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাথায় থাকে, আমাদের পরবর্তীতে আরো অ্যাডভান্স পড়তে গিয়ে এগুলা বেশি কাজে দেয়। ইনশাল্লাহ এই বছর সার্কুলার হয়ে যাবে 19তম নভেম্বরেই দেখবেন সার্কুলার দিয়ে দিবে সিদ্দিকুর রহমান সাহেব। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বয়সের ক্ষেত্রে নাজমুল কি কি বিষয়? ও আমাদের নাহু সরফের ক্ষেত্রে মিজান, মুনসাইব, নাহমির এবং বাইবা প্রস্তুতিটা সহকারী মৌলবীর, ইবতেদায়ী মৌলবীর, হ্যাঁ, তারকিব, তাহকিক এগুলা তো বাধ্যতামূলক। তারকিব, তাহকিক, তাহলিল তিনটা বিষয় বাধ্যতামূলক। নাহমিরের গুরুত্বপূর্ণ তিনটা পার্ট, বারবি দ্বিতীয় পত্রের তিনটা বিষয় এবং আছে হরফ হরকত প্রদান করা, 4টা বিষয় আমাদের বাধ্যতামূলক। তাহকিক, তারকিব, তাহলিল এবং হরকত প্রদান, এবারতে হরকত প্রদান, এগুলা এই সবগুলার সমন্বয়ে আমাদের আরবি দ্বিতীয় পত্রের ক্লাস হবে ইনশাআল্লাহ 28 তারিখ থেকে। এবং আমরা চেষ্টা করব অনেকদিন ক্লাসটা নেওয়ার, সর্বনিম্ন 30টা ক্লাস হবে, 2.5 মাস, সর্বনিম্ন 2.5 মাস ক্লাস হবে। তবে আমাদের যদি কিছু পড়া বাদ পড়ে যায় সেক্ষেত্রে আমরা সময়টা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। তো আপনাদের পরিচিত ভাই বোন কেউ থাকলে আমাদের সাথে অ্যাড হতে পারে। জি বলেন। আরবি ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ ওগুলা নিয়ে নিব। আব্দুল্লাহ সরকার সাহেব, এটা 22 তারিখ হবে, 22 তারিখ থেকে ইনশাআল্লাহ। আশা করি আমি সর্বোচ্চটুকু চেষ্টা করতে পারবো আপনাদের জন্য। আমি আমার সর্বোচ্চটুকু করব সব সময়, যাতে অন্তত মাদ্রাসার অধিকাংশরাই এগুলা থেকে পিছিয়ে আছে প্রাতিষ্ঠানিক অবকাঠামোর কারণে, আমাদের যাতে সেটা মিস না হয়। ধন্যবাদ।